প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। সো আমরা জিএসটির জার্নি শেষ করে, তোমাদের বড় ভাইয়া আপু যারা আছে তাদের জার্নিটা শেষ করে আমরা আজকে থেকে শুরু করছি তোমাদের এইচএসসি 24 ব্যাচ নিয়ে। আমরা আজকে থেকে ইনশাল্লাহ এইচএসসির A to Z তোমাদের যেই প্ল্যানটা আমরা দিয়েছি সেটা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? সো আজকে আমরা যেটা করব, তোমাদেরকে বিগত সালের বোর্ড কোশ্চেন একটা সলভ করব, এবং এটাকে বোর্ড কোশ্চেন সলভ বলবো না, ব্যাপারটা আমরা বোর্ড কোশ্চেন কিভাবে আসে, ঠিক আছে, কোন টপিক থেকে কয়টা করে আসে, এবং স্পেশালি প্রত্যেকটা টপিক যখন একটা এমসিকিউ পড়াবো ওইটার সাথে সাথে প্রত্যেকটা টপিক সম্পর্কে বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? সো এখন জাস্ট তোমাদেরকে নিয়ে আমরা আগাবো। এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা আমরা হচ্ছে মেনলি 8টা 5 ক্লাস শুরু হওয়ার কথা ছিল, বাট আমরা একটু আগাগেই চলে আসছি। সো আমরা প্রত্যেকে দ্রুত জয়েন করি, এবং যেহেতু একটু সময় আছে সবাই হচ্ছে অবভিয়াসলি ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই, ঠিক আছে? সো প্রত্যেকে 3-4 জন করে ফ্রেন্ডকে নিয়ে আসবো, এবং সবাই হচ্ছে ক্লাসটি টাইম লাইনে রেখে দিব। আমরা চাই যে শেষ সময়ে আমাদের সাথে অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করুক, এবং তোমার যদি টার্গেট থাকে যে এইচএসসিতে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপারেই একদম টার্গেট থাকবে যে আমার A+ অথবা 90 মার্ক লাগবে, যদি এই টার্গেট এখন থেকে করো এবং তোমার টার্গেট ফিল আপ করার দায়িত্ব হচ্ছে আমাদের, আমরা তোমাদেরকে ওভাবে প্রিপেয়ার করে দিব। জাস্ট তোমার রেগুলার ক্লাস করা লাগবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং তোমার ডেডিকেশন থাকা লাগবে অবশ্যই। এবং আমরা যেভাবে পড়াই তোমাদের দেখবা যে হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ তোমার কাছে একদম সহজ হয়ে যাবে, বেসিক থেকে পড়াবো, ঠিক আছে? তো আজকের ক্লাসে যেটা করতে যাচ্ছি সেটা কি বলো তো, সেটা হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, এবং আজকের ক্লাসের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে বোর্ড কোশ্চেনটা কেমন হয়। আর আমরা তো যেই টপিক অনুসারে ক্লাসগুলো নিয়ে আসছি, সো সেটা ধারাবাহিকভাবে চলবে আজকের ক্লাসের পর থেকে, ঠিক আছে? যারা যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম, এবং আমরা প্রত্যেকেই হোপফুলি ভালো আছি, এবং প্রত্যেকে সালাম দিই সবাই ওয়ালাইকুম সালাম। তো সবাই হচ্ছে একটা করে শেয়ার চাই আমি প্রত্যেকে, ক্লাস শুরু হওয়ার আগে জাস্ট একটা করে শেয়ার, এবং 2-3 ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? সো মুনতাহা, তামান্না, জান্নাত, আশা, আর অনেকে জয়েন করছো, লামিশা জাহান, সুমাইয়া খান, বাইজিতাল, আফ্রিদি, প্রত্যেকে জয়েন করছে, সবাইকে ওয়েলকাম। এবং যেটা বলছিলাম শুরুতে, আমরা অ্যাডমিশন নিয়ে অনেক বেশি বিজি ছিলাম, বাট অ্যাডমিশন 2023 ব্যাচ মানে অ্যাডমিশন 2024 এইচএসসি 2023 তাদের অলরেডি যাত্রা আমাদের অলরেডি শেষ। এখন কোনো কথা নাই, জাস্ট তোমাদেরকে নিয়ে আমরা আগাবো, টোটালি ফোকাস অন 2024 এইচএসসি ব্যাচ, ঠিক আছে? ওকে, জান্নাত আশা মাত্র কি স্টার্ট হয়েছে? হ্যাঁ, এখন স্টার্ট হয়েছে। 8টা 5 শুরু হওয়ার কথা ছিল, বাট আগে আগে চলে আসছি তোমাদের জন্য। তো সবাই এই কাজটা করি দ্রুত প্রত্যেকেই। আমি একটু দেখতে চাই কে কে শেয়ার এবং মেনশন দিলা। আমরা চাই একসাথে অনেকেই ক্লাস করি এবং অনেক বেশি এনজয় করবো আজকের ক্লাসটা। সো দ্রুত জয়েন করো সবাই। দেখো, দ্বিতীয় পত্রটা তুলনামূলকভাবে আমাদের কাছে একটু বেশি কঠিন লাগে, তাই না? হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রটা হচ্ছে আমাদের কাছে কি একটু বেশি কঠিন লাগে অনেকের কাছে। কেননা কারণ ফার্স্ট পেপারটা আমরা যখনই 9-10-এ যে ম্যাথগুলো করছি বেশিরভাগ 4 তারিখে একটার সাথে আরেকটা রিলেটেড, বাট হচ্ছে গিয়া ভাইয়া সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো নতুন, এবং তুমি যদি শুরু করো দেখবা যে এইগুলা ফার্স্ট পেপার থেকে আরও বেশি সহজ লাগতেছে। এবং তুমি যদি আমার ক্লাসগুলো করে স্পেশালি দেখবা যে অ্যাকাউন্টিং তোমার কাছে অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে, এবং ফেভারিট একটি সাবজেক্ট হিসাবে তুমি নিতে পারবা। ওকে, সো ইনজামান হোসেন, রূপম জয়েন করছো, অনিকা অনু আমাদের সাথে জয়েন করছে, আমাদের রেগুলার স্টুডেন্ট। তারপরে ফাতিহা, বুশরা, জান্নাত, আশা অনেকে জয়েন করছে। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার কিছুই পারি না এক্সামের আগে। মাহমুদুল হাসান, শেষ সময় যদি এই কথা বলো তাহলে মানায় না, বাট যদি তুমি নাও শুরু করো, এখন থেকে শুরু করো, ইনশাল্লাহ A+ টার্গেট থাকলে তুমি করতে পারবা। জাস্ট যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে কী করতে হবে, একদম টোটালি পড়াশোনা করতে হবে, এটা বাদে আর কিছু না। ওকে, সো সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? আর পাশাপাশি সবাইরে যেটা বলছিলাম যে প্রত্যেকেই কমার্সের স্টুডেন্ট, অনেক বেশি স্মার্ট, আই নো, ঠিক আছে? সো প্রত্যেকে একটা করে শেয়ার দাও, একটা করে শেয়ার এবং মেনশন দিয়ে দাও ফ্রেন্ডদেরকে। আমরা জাস্ট তাহলে শুরু করতে পারি আজকে। এই যে অনিকে অনু সবার আগে হচ্ছে মেনশন দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইতিহাস না হবে? ইতিহাস হচ্ছে তোমাদের, ইতিহাস তো অলরেডি হচ্ছে মনে হয়, নিচে দেখো। ওকে, তো কে কোথা থেকে ক্লাস করতেছো জানাতে পারো। আমরা যেহেতু হচ্ছে অনেকদিন পর শুরু করলাম আবার তোমাদের, আমরা একটা না কিছু ক্লাস নিয়েছি, এবং আজকে যেটা করবো বোর্ড কোশ্চেন সলভ করাবো। শুধু বোর্ড কোশ্চেন বলবো না,
কী করবো, প্রত্যেকটা টপিক সম্পর্কে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রে যেহেতু ক্লাস শর্ট সিলেবাসে যে টপিকগুলো আছে স্পেশালি প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাদের আইডিয়া দিব প্রত্যেকটা এমসিকিউ সলভ করতে গিয়ে। ঠিক আছে, সব ঠিকঠাক আছে তো? তাহলে শুরু করতে পারি। এবং কার কি টার্গেট আছে এবং কি প্রবলেম আছে এটুকু জানাতে পারো ক্লাস শুরু হওয়ার পূর্বে। সো এটা আমি শেয়ার করব তোমাদের সাথে। যদি কোনো প্রবলেম ফেস করো, যতটুকু পারি আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইউর প্রবলেম। ঠিক আছে, এটা করতে পারো। হামিদ জয়েন করছে, আমাদের একদম কি বলবো রেগুলার স্টুডেন্ট হামিদ, উনি কোনো এরা রেগুলারই ক্লাস করে। ফাতিহা বুস্টা আমি বরিশাল থেকে বলছি, গ্রেট। সো আর যারা যারা আছে, মাগুরা জেলা থেকে আছে মুসাম্মদ পদ্ম নাকি পদ্ম, আনোয়ার হোসেন আসসালামু আলাইকুম ভাইয়া। রাব্বি ভাই পিডিএফ ডাউনলোড করতে পারি না কেন? অবভিয়াসলি করতে পারবা। ঠিক আছে, সো পিডিএফ নিয়ে পরে কথা বলবো, আগে ক্লাস আসছি, ক্লাসের পরে কি ক্লাসে কমপ্লিট করি, তারপর পিডিএফ ইনশাল্লাহ এত সুন্দর করে এত কষ্ট করে তোমাদের জন্য তৈরি করছি, অবভিয়াসলি এটা কি তোমাদেরকেই দিব, আর কারো না। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অনেকে জয়েন করে ফেলছি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং অনেক অনেক ভালোবাসা সবার জন্য। সবাই একটা করে শেয়ার মেনশন অলরেডি ডান করছি তো, অনেকে অনেক জায়গা থেকে দেখতেছেন, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ থেকে থ্যাংক ইউ সো মাচ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এমনিতে কি হয়, ভয়ঙ্কর হয়, দেখলে একটা ভয় কাজ করে, তাই না? সো কমার্সের শিক্ষার্থী সবসময় কি স্মার্ট হয় এটা জানি। সো স্মার্টলি তাড়াতাড়ি মেনশন শেয়ার 2টা করে দাও, সরাসরি ক্লাসে চলে যাই, কথা না বলে কি আমরা পড়াশোনা স্টার্ট করি। ঠিক আছে, চিটাগং থেকে ভাইয়া থ্যাংক ইউ। সো দেখো এখানে কিছু চ্যাপ্টার দেওয়া আছে, যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই খুব বেশি ভালো করে পড়তে হবে। তো দেখো এখানে কোন চ্যাপ্টারে কোন ক্যাটাগরি কোয়েশ্চেন হয় এবং কয়টা করে এমসিকিউ আসার পসিবিলিটি আছে এটা আমরা একটু দেখব। আর পাশাপাশি তুমি কোন চ্যাপ্টারগুলো টার্গেট করবা, কোনটা টার্গেট করলে তোমার একদম ফুল মার্ক পাওয়ার পসিবিলিটি সেটা একটু বলে দিব। তারপরে ইরিন কাজী পিচ্ছিমণিকে মেনশন দিছে, পিচ্ছিমণি আসলে নামটা কি পিচ্ছিমণি? তো দেখো প্রথমে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, সো এটা নিয়ে তেমন একটা কথা বলবো না। এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সবাই জানি আমরা যে এখান থেকে তোমাদের 2টা কোশ্চেন মাস্ট দেওয়া লাগবে, তাই না? এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে 2টা সিকিউ আসবে এবং 2টা সিকিউ মাস্ট দেওয়া লাগবে ক বিভাগ থেকে, এটা নিয়ে তেমন একটা কথা বলবো না। তো এটা যেটা আমরা করব সেটা হচ্ছে একদম এ টু জেড। আমরা যদি 2টা 3টা ক্লাস নেই ইনশাল্লাহ এই চ্যাপ্টারে তুমি 20-এ 20 পাবে, এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে যৌথ মূলধনের অ্যাটলিস্ট তোমার এখান থেকে 7 থেকে 8টা এমসিকিউ আসবে এটার মধ্যে থেকে। ঠিক আছে, এই জন্য আমরা এটা একদম এ টু জেড ক্লিয়ার করব, রাইট? এখন দেখো তোমাকে যেটা বলবো, এই যে 2টা টপিক আছে, এই 2টা টপিক তুমি মাস্ট হচ্ছে টার্গেট করবা। এখান থেকে 4টা এমসিকিউ আসবে এবং 4টা তুমি দিবা, 4টায় 40, এবং এই 2টা টপিক করলে তোমার টাইম অনেক বেশি সেভ হবে। সেমভাবেই এই যে পরের যে 2টা টপিক, এই 2টা টপিক থেকে যে কোনো একটা টপিক টার্গেট করবা, কারণ এখান থেকে আরেকটা দিবা। তার মানে খ বিভাগের 50-এর মধ্যে, খ বিভাগের 50 মার্কের মধ্যে তুমি যদি 50 নিশ্চিত করতে চাও, এখান থেকে 2টা থেকে 40, আর এই 2টা টপিকের যে কোনো একটা টপিক থেকে 10, অর্থাৎ 50। এই 50 মার্ক তোমার টার্গেট যদি থাকে এখন থেকে, 50-এর মধ্যে 50 পাওয়ার কোনো ব্যাপার না, এবং টাইমের আগেই তুমি কি করতে পারবে, এটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? এখন দেখো উৎপাদন ব্যয়বহুল এবং মজুত পণ্যের হিসাব নিকাশ। এখন তুমি যদি ইন ফিউচারে তোমার টার্গেট যদি থাকে যে আমি ভার্সিটিতে পড়বো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এটা যদি টার্গেট থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কী করতে হবে, প্রত্যেকটা টপিক সম্পর্কেই অ্যাটলিস্ট বেসিক আইডিয়া থাকতে হবে। তবে এইচএসসির জন্য কী করতে হবে, এইচএসসির জন্য তোমাদেরকে টার্গেট করে পড়তে হবে যে আমি এই টপিক থেকে আনসার করব। ঠিক আছে, লামিশা জাহান কমেন্ট দেখেন না? অবভিয়াসলি কমেন্ট দেখতেছি। আর সবাই তো আমরা স্মার্ট লিস্ট পড়তে গিয়ে মেনশন শেয়ার 2টা ডান করছি তো, ভাইকে কথা দিতে হবে। সবার ডান হয়েছে তো? সবার ডান, পড়তে গিয়ে ডান তো? তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, সো শুরুতে আমরা অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ থেকে একটা কোশ্চেন সলভ করতে যাচ্ছি, এবং এই কোশ্চেনটার মাধ্যমে ইনশাল্লাহ উত্তোলনের সূত্র এর এ টু জেড আমরা ক্লিয়ার করব। ঠিক আছে ভাই, অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট নাকি সেকেন্ড পার্ট? সেকেন্ড পার্ট। এই যে সুমাইয়া খান ডান করছে, ফাতিহা বুস্টা ডান করছে, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর বাকি যারা আছে এর কি করি নাই এমন ব্যাপারটা? দেখো এখানে উদ্দেশ্য একটা, আমাদের কিন্তু শেয়ার মেনশন থেকে অনেক টাকা আসতেছে না, জাস্ট আমরা অনেকে একসাথে ক্লাস করলে হোপফুলি তোমার অনেক বেশি ভালো লাগবে এবং আমরাও অনেক বেশি ইন্সপায়ার হই বা ক্লাসটা অনেক বেশি এনজয় করি। সো এই জন্যে, এবং তোমার একটা ফ্রেন্ড যদি শিখতে পারে আমাদের ক্লাস থেকে কিছু, সো এটা আলটিমেটলি তোমার জন্য এটা হচ্ছে অনেকটা কি বলবো,
ভালো এবং তোমার ফ্রেন্ডের জন্য আরও বেশি ভালো, যে সে তোমার প্রতি সব সময় কি থাকবে, কৃতজ্ঞ থাকবে যে আমার ফ্রেন্ড অবভিয়াসলি ভালো একটা ক্লাস আমার কি করছে, মেনশন করছে। সো এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। ওকে, যারা যারা করছি থ্যাংক ইউ সো মাচ, এবং এটা তোমার দায়িত্ব অ্যাজ স্টুডেন্ট। তাহলে শুরু করি। দেখো এখানে বলছে উত্তোলনের সুদের পরিমাণ কত। তো সিম্পল, আমরা উত্তোলনের সুদ বের করতে পারি যে এখানে 3টা ক্যাটাগরি আছে। একটা দেখো অংশীদারি প্রত্যেক মাসের শেষে এবং শুরুতে এবং মাঝামাঝি। সো 3টাই জানবো, আগে আমরা এটা একটু বের করে নিয়ে আসি। এবং আরেকটা পয়েন্ট ক্লিয়ার করবো তোমাদেরকে, উত্তোলন সুদ অলওয়েজ কয় মাসের হয়, 6 মাসের, রাইট। তো এখানে দেখো তোমার টাকা আছে কত, 2000 টাকা, এটার কত পার্সেন্ট, 5%, কত পার্সেন্ট, 5%। এখন দেখো ভাইয়া তোমরা ক্যালকুলেটর দিয়ে ঠুস করে কি করবা, বের করে ফেলবা। বাট ইন ফিউচার বলতে আর কয়েকদিন পরেই আফটার তোমাদের এইচএসসি এক্সাম তোমাদের কিন্তু কি করতে হবে, ক্যালকুলেটর ছাড়া ম্যাথ সলভ করতে হবে, এই শিখে নিবা। পার্সেন্টেজ বের করবা, যদি দশমিকের সংখ্যা আসে 2টা শূন্য কেটে দিবা, 5 20 কত, 100। ক্লিয়ার। এবার দেখো তোমার এটা হচ্ছে মাসের শেষে, কোন সময় উত্তোলন করছে, মাসের শেষে, তাহলে এটাকে গুণ করবা 5.5 দ্বারা। এবার দেখো দশমিকের গুণগুলো করার একটা নিয়ম আছে, যেমন 0 0 5, এক ঘর পর দশমিক, এই জন্য এক ঘর কেটে দেবা, 0 0 5, তার মানে 550 টাকা। এখন আমি কি এই একটাই শেখাবো, এমন ব্যাপারটা না। আমি এখানে উত্তোলন সুদের A to Z তোমাদের ক্লিয়ার করে দিও, ঠিক আছে। এইটুকু বুঝতে পারছো কিনা এটা আমাকে বলো তো, এইটুকু সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে বলো, এইটুকু সবাই বুঝতে পারছে কিনা এটা আমাকে বলো। 550 টাকা, এইটুকু সবাই বুঝতে পারছে কিনা। তারপর আমরা চলে যাব একদম ডিটেলসে, ঠিক আছে। আমি একটু শেয়ার করে দিচ্ছি লাইভটি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই দেখি রেসপন্স করতেছে, আর এটাই দরকার আমাদের, তাই না। এখন দেখো এটা হচ্ছে কি তোমার শেষে হলে 5.5, শেষে হলে গিয়ে 5.5, তো শুরুতে হলে কত বলো তো, শুরুতে যদি হয় তাহলে তোমরা কি করবো, উত্তোলন সুদ 6.5 দ্বারা গুণ করবা, এবং যদি মাঝামাঝি হয় ভাইয়া তাহলে কি করবো বলো তো, তাহলে হচ্ছে 6 দ্বারা গুণ করবা, এবং শেষে হলে কত দ্বারা গুণ করতে হবে, শেষে হলে 5.5 দ্বারা। এখন এটা কিভাবে হয় এটা আমি কি ডিটেলস আলোচনা করব, তো এটা একটু মনে রাখবা। উত্তোলন সুদ শুরুতে হলে 6.5, মাঝামাঝি 6, এবং শেষে হলে কি 5.5। এভাবে একটু মনে রাখতে পারো যে বড় ভাই সবার বড়, সে হচ্ছে মাসের শুরুতে 6.5, মেজো ভাই মাঝামাঝি 6, এবং ছোটো ভাই কি 5.5, সবার ছোট যেটা শেষে। এই 3টা পয়েন্ট এভাবে মনে রাখতে পারো। আরেকটা পয়েন্ট মনে রাখবা যে উত্তোলনের সুদ সব সময় 6 মাসে ধার্য করতে হয়। উত্তোলনের সুদটা ভাইয়া, উত্তোলনের সুদ অলওয়েজ 6 মাসে ধার্য করতে হয়। এই এমসিকিউটা তোমাদের আসতে পারে, উত্তোলনের সুদ অলওয়েজ 6 মাসে ধার্য করতে হয়। ক্লিয়ার, 6 মাসের ধার্য করতে হয়, এই পয়েন্টটা একটু মনে রাখবা প্রত্যেকেই। উত্তোলনের সুদ সবসময় 6 মাসে ধার্য করতে হয়। ওকে, সে শুরুতে হলো 6.5, মাঝামাঝি 6, এবং শেষে হলে কি 5.5। এবং এটা কিভাবে হয় সেটাও একটু বুঝাই দিব তোমাদেরকে। যদি শুরুতে হয় তাহলে তুমি এটাকে 13কে ভাগ করবা, যেহেতু উত্তোলন সুদ সবসময় অর্ধেক হয় বা 6 মাসের, এটাকে ভাগ করে দিবা 2 দ্বারা, যেহেতু 6 মাসের, তাহলে কত হয় 6.5। এবং মাঝামাঝি যেটা আছে এটাকে বের করবা, ডিরেক্ট অর্ধেক করে দিবা, এবং শেষে যেটা আছে এটা 12 থেকে 1 মাইনাস করলে হয় কত, 11, এটার অর্ধেক করে দিলে কি 5.5। তার মানে আমরা টেকনিক, ট্রিক্স এবং কিভাবে ক্যালকুলেশন করে সবগুলোই কি এখানে শিখলাম, ঠিক আছে। এখানে আমরা 3টা পয়েন্ট, ফার্স্ট অফ অল যে উত্তোলন সুদ হচ্ছে মাসের শুরুতে হলে 6.5, মাঝামাঝি হলে 6, এবং শেষ হলে 5.5, কিভাবে ক্যালকুলেশন করে কিভাবে মনে রাখতে হবে, 2টা পয়েন্টই তোমাদের শিখাই দিছি। এবার নাম্বার 2 যেটা শিখাইলাম, যে উত্তোলনের উপরে কোনো সুদ ধার্য করতে হয় না। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সবাই সাথে সাথে নোট করব। আরেকটা পয়েন্ট একটু লিখে রাখো, উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করতে হয় না। উত্তোলনের উপর সুদ ধার্য করতে হয় না, উত্তোলনের উপর সুদ ধার্য করতে হয় না যদি কোশ্চেনে দেওয়া না থাকে, সুদ ধার্য করতে হয় না, ঠিক আছে, যদি প্রশ্ন দেওয়া না থাকে করতে হয় না। এবং সব সময় কি করতে হয়, উত্তোলন সুদ সবসময় 6 মাসে ধার্য করতে হয়। যদি তারিখ দেওয়া থাকে তারিখ অনুসারে, আর অথবা 6 মাসের ধার্য করতে হয়, ঠিক আছে। উত্তোলন সুদ সবসময় 6 মাসের হয়, আর যদি তারিখ দেওয়া থাকে তাহলে তারিখ অনুসারে, রাইট। ক্লিয়ার সবাই? তা আমরা হচ্ছে এখানে এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট আমরা শিখে গেলাম উত্তোলন সুদের, ঠিক আছে। আর রিপিট করা লাগবে?
উত্তরের উপর কোনো সুদ ধার্য করতে হয় না যদি প্রশ্নে দেওয়া না থাকে। নাম্বার 2, উত্তরের উপর সবসময় 6 মাসের সুদ ধার্য করতে হয়, এবং শুরুতে হলে কি সেটাও শিখাইলাম, মাঝামাঝি এবং শেষেরটাও। তার মানে এই পয়েন্টগুলো মনে রাখলে ইনশাল্লাহ এই সিসিতে অংশীদারি ব্যবসা থেকে তুমি ইনশাল্লাহ 2টা বা 3টা এমসিকিউ হুবহু কমন পাবে। ঠিক আছে, তো এখানে উত্তরের উপর কোনো সুদ ধার্য করতে হয় না, কিন্তু ঋণের উপরে সুদ ধার্য করতে হয়। ঋণের উপরে সুদ ধার্য করতে হয় 6% হারে। কত পার্সেন্ট? 6% হারে। তো চুক্তির অবর্তমানে অংশীদাররা দাবি করতে পারে ঋণের সুদ, অথবা ঋণের উপর সুদ ধার্য করা হয় 6% হারে। তার মানে আমরা ডিটেলস A to Z শিখলাম। সবাই তো ক্লিয়ার? এবং প্রত্যেকেই নোট করছে কিনা? সবার নোট খাতা আছে তো? আমি কিন্তু হোমওয়ার্ক দিব, হ্যাঁ, আর পাশাপাশি তোমরা নোটগুলো গুছিয়ে রাখো। আমি তোমাদের যেভাবে বেসিকটা ক্লিয়ার করে দিব, হোপফুলি তোমার অ্যাডমিশন আর জীবনে অ্যাকাউন্টিং নিয়ে কানাকাটি করা লাগবে না। এখন থেকে তোমার বেসিক একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে, রাইট? সো এই জন্য সাথে সাথে নোট করবা। তোমার অ্যাডমিশন টাইমে ভাই বইও কেনা লাগবে না, তুমি নোট করো। আমি যে পয়েন্টগুলো দিতেছি এইগুলো এইচএসসি অ্যাডমিশন সব জায়গায় ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাতিহা বুস্টার নোট করছি, থ্যাংক ইউ। আর বাকি যারা আছে তোমরা কিন্তু অনলাইনে অনেকে ক্লাস করতে অভ্যস্ত না, বাট অনলাইনটা অফলাইন থেকে কিন্তু তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কম সময় অনেক বেশি শেখা যায়, যেটা কয়েকটা ক্লাস করলে বুঝতে পারবো যে কতটা ইমপ্রুভ করতে পারছো। ঠিক আছে, কতটা ইমপ্রুভ করতে পারছো এটা খুব সহজেই বুঝতে পারবা, রাইট? ওকে, এবার আসো সহজ একটা কোশ্চেন শিখবো, এটা তেমন ডিটেলস পড়াবো না এবং তোমাদেরকে একটু বলে দিব তড়িৎ অনুপাতের আদর্শ মান কত। সিম্পল, আমরা জানি যে চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে ভাইয়া 2:1, বাট তড়িৎ অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। আমরা প্রত্যেকে দেখতেছি যে হচ্ছে সবাই দেখতেছি যে গ নাম্বারটা, বি নাম্বারটা আনসার করতেছে 2:1। এই 2:1 হচ্ছে চলতি অনুপাতের আদর্শ মান। তোমরা এই আদর্শ মানই মনে রাখতে পারো না কেন? চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে এটা ভাইয়া, চলতি অনুপাতের আদর্শ মান, চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে এটা, ক্লিয়ার? চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, এবং তড়িৎ অনুপাতের আদর্শ মান কিন্তু 2:1 না, তড়িৎ অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, ক্লিয়ার? 1:1। এটা কেন ভুল করলে প্রত্যেকেই? ইমরান হোসেন ইরান, ও কারেন্টের জন্য একটু দেরি হয়ে গেছে মনে হয়। ওকে, নো প্রবলেম, বাট প্রথমে একটু সাজেশন দিয়ে দিছি এবং যে ডিরেকশনগুলো দিয়েছি এটা অবভিয়াসলি মনে রাখতে হবে। তারপরে কি আমাদের লামিশা জাহান 1 নম্বর আনসার করছো। দেখো, ভুল করা যাবে না, আর তোমরা এখানে শিখতে আসছো। যদি ভুল হয় কোনো প্যারা নাই, জাস্ট তোমরা আনসার করবো প্রত্যেকে এবং চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে। ঠিক আছে, ভুল হোক, কারণ আমরা শিখতে আসছি এখানে। ওকে, তার মানে এখানে তুমি কি শিখবা? এখানে তুমি শিখবে হচ্ছে যে তড়িৎ অনুপাতটা মানে কি। তড়িৎ অনুপাত মানে হচ্ছে তরল সম্পদকে তুমি কি করবা, এই তরল সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করবা। ঠিক আছে, তরল সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা পাবো কি? পাবো হচ্ছে গিয়া তড়িৎ অনুপাত, ক্লিয়ার? এখন তরল সম্পদটা হচ্ছে চলতি সম্পদ থেকে জাস্ট অগ্রিম খরচ এবং মজুত পণ্য বাদ দিবা, রাইট? জাস্ট অগ্রিম খরচ এবং মজুত পণ্যটা বাদ দিয়ে দিবা, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, সো তারপর আমরা শেখাবো তোমাদেরকে নতুন মুনাফা অনুপাত। দেখো, এখানে একটা পয়েন্ট মনে রাখবা, তোমাদের নতুন অনুপাত, ট্যাগ অনুপাত, লাভ অনুপাত, ইভেন যত অনুপাত আছে এই অনুপাতগুলো ট্রিক্স বা এবং টেকনিক দিয়ে জাস্ট তোমাদের 3 সেকেন্ডে বের করতে পারবা, 1 সেকেন্ডে বের করতে পারবা। ঠিক আছে, একটা ট্যাগ অনুপাত করতে সময় লাগে 5 মিনিট, বাট তোমাকে আমি এমন ট্রিক্স শেখাবো যেখানে তুমি 30 সেকেন্ডে কী করতে পারবা, বের করতে পারবা। সো সবাই একটু খেয়াল করো, দেখো পারো কিনা। ওকে, সো আমরা একটু শুরু করি। তো এই টাইপের কোশ্চেন অ্যাডমিশন টাইপের কোশ্চেন, বাট হচ্ছে এটা এইচএসসির জন্য কি খুব বেশি ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন দেখলে দেখবো অবশ্যই এই কোশ্চেনটা আসছে এবং আসছে। কিন্তু আমরা তোমাদেরকে এই আইডিয়াটা তোমাদেরকে দিতে চাচ্ছি যে বোর্ড কোশ্চেনটা অ্যাকচুয়ালি কেমন হয় এবং তুমি কিভাবে পড়লে বোর্ড কোশ্চেন মানে এমসিকিউ 30-এর মধ্যে অ্যাটলিস্ট 28 বা 30 পাওয়া যাবে। পাশাপাশি অ্যাডমিশনের জন্য কি এই কোশ্চেনগুলো, এই পয়েন্টগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, রাইট? তো দেখো আমরা শুরু করি। এখানে 2টা অনুপাত, একটা পুরাতন একটা হচ্ছে কি নতুন। এখন তুমি যেটা করবে, আমি আস্তে আস্তে শেখাচ্ছি। এই যে নতুন অনুপাত, এটার বিয়োগ ফল, এটার কি ফল? এটার হচ্ছে বিয়োগ ফল, ক্লিয়ার? এটার কি ফল? বিয়োগ ফল, এটার হচ্ছে বিয়োগ ফল। এখন বিয়োগ ফল মানে কি? 5 থেকে 1 মাইনাস করবে, কত হলো? 4।
এই 4কে তুমি গুণ করে দিবা পুরাতনটার সাথে, এটাকে গুণ করে দিবা পুরাতন অনুপাতের সাথে। পুরাতন অনুপাত কত আছে 2:1, বা আমরা এখানে দিতে পারি 2:1, এটা হচ্ছে পুরাতন। এটার সাথে কি করব আমরা গুণ করব এই বিয়োগফলকে। দেখো 4 দুগুণে 8, 4 একে 4 হয়ে গেল না। এবার যেটা করবা এই যে পুরাতন অনুপাত, এই পুরাতন অনুপাতের যোগফল। এখন কিভাবে যোগফল, 2 আর 1 কত 3, যোগফল 2 আর 1 কত 3, এই 3কে গুণ করে দিবা নতুন অনুপাতের সাথে। নতুন অনুপাতে কি দিচ্ছে 1/5, এই 1 এর সাথে গুণ করবা কত 1/5, তার মানে 3 একে 3, ঠিক আছে 3 একে 3, তার মানে এই 8 4 3 এটাই হচ্ছে কি তোমার নতুন অনুপাত। ক্লিয়ার, এটা হচ্ছে নতুন অনুপাত। তোমরা এই এমসিকিউটা দেখবা, কমন পড়ার পসিবিলিটি অনেক 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 বেশি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা দ্রুত বলো, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? 100% প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারছি তো? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো অ্যাডমিশন এই টাইপের কোয়েশ্চেন আসে, ইভেন এইচএসসির জন্য আমার ক্লাসে আসছো, অনেক বেশি রেসপন্স তো করা লাগবে। এবং তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন না বুঝে কখনো বলবো না যে ভাইয়া বুঝতে পারছি, ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেন 100% বুঝে তারপরে হচ্ছে কি ক্লাস থেকে যাবে। এবং এর জন্য যতবার বোঝানো লাগে আমি বুঝাবো, কোনো প্যারা নাই। হিসাব বিজ্ঞান মানে কি, লাভ মানে কি বলো তো, মুনাফা। আর কমার্সের স্টুডেন্টরা সারাদিন রাত মুনাফা করার চিন্তা ভাবনা করে, এই এত কষ্ট করে ম্যাথ করে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন, রাইট? সো সবাই বুঝতে পারছি কিনা একটু বলো তো, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, আমি আবারও রিপিট করব, কোনো প্রবলেম নাই, কোনো প্যারাও নাই, জাস্ট একটু ওয়েট করো। ওকে, আবার বুঝান। ওকে, দেখো এখানে দুইটা অনুপাত, আমি এটা একটু আইডেন্টিফাই করে দিই। এটা হচ্ছে পুরাতন অনুপাত, এটা কি বলো তো, এটা হচ্ছে পুরাতন অনুপাত, আর এটা হচ্ছে নতুন অনুপাত। ক্লিয়ার, এটা হচ্ছে নতুন অনুপাত। এখন তুমি যেটা করবা, এই যে যে নতুন অনুপাত, নতুন অনুপাত কত 1/5, এই নতুন অনুপাতকে 1/5 মানে গ, এটার হচ্ছে বিয়োগফল। বিয়োগফল বোঝো না, বিয়োগ করে দিবা। দেখো 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4। এখন এই যে যে বিয়োগফল পাইলাম 4, এই 4কে গুণ করে দিব পুরাতন অনুপাতের সাথে, এই 4কে গুণ করে দিব পুরাতন অনুপাতের সাথে। দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর 4 একে 4 হয়ে গেল, দুইটা 8 আর 4 হয়ে গেছে। সবাইটুকু বুঝতে পারছি যে এই যে বিয়োগফলটা পাচ্ছি, বিয়োগফলকে গুণ করবে কি পুরাতন অনুপাতের সাথে, 4 দুগুণে 8 আর 4 একে 4, দেখছো? তাহলে 8 4 পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব, এই যে যে পুরাতন অনুপাতটা এখানে 2:1 বাই যেখানে লিখে দিছি, এই পুরাতন অনুপাতের এবার হচ্ছে যোগফল। কি ফল? যোগফল। এই 2 আর 1, 2 যোগ 1 যোগ করলে কত হয় 3। এটা কি পুরাতন অনুপাত ছিল না? তার মানে 2 যোগ 1 কত হয় 3, এটা কি পুরাতন অনুপাত ছিল না? তাই না? এই 3কে তুমি গুণ করবা নতুন অনুপাতের সাথে। নতুন অনুপাত কত আছে 1/5, তার মানে 1 এর সাথে গুণ করে দাও। 1 এর সাথে গুণ করলে এই 3 একে 3, তার মানে 8 4 3, এটাই হচ্ছে কি নতুন অনুপাত। খুবই সিম্পল এবং খুবই বেসিক। কি বলো তো, এখানে এখানে হচ্ছে জাস্ট বিয়োগফল, কোনটার? পুরাতনটার। এই বিয়োগফলকে গুণ করে দিবা পুরাতনটার সাথে, এবং হচ্ছে পুরাতনটার যোগফল, যোগফলকে গুণ করে দিবা কি নতুন অনুপাতের সাথে। দ্যাটস ইট, তাহলে হয়ে যাবে। সবাই এবার বলো বুঝতে পারছো কিনা? সবাই এবার বলো বুঝতে পারছো কিনা? ইয়েস, বুঝতে পারছি। ইয়েস, তো আমরা হচ্ছে এখানে বললাম না যে তুমি বুঝে তারপর হচ্ছে কি ক্লাস থেকে যাবে, এবং ক্লাসের পর ইনশাল্লাহ ক্লাসেই শেষ করবা। আর আমরা একটু ডিটেলস পড়াচ্ছি, শুধু ডিটেলস না, অনেক বেশি। কারণ যখনই যেটা সলভ করবো সাথে সাথে সব এমসিকিউ সলভ করাবো, ঠিক আছে? আমি ফাঁকি দেওয়ার জন্য আসিনি। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে আজকে একদম 100% ধরাই দেওয়া যে হিসাব বিজ্ঞানের কোশ্চেনগুলো কেমন হয়, পাশাপাশি তুমি কিভাবে পড়লে 30-এর মধ্যে 30 পাবে এমসিকিউতে, এটা। এবং আমরা যে টপিক ওয়াইজ ক্লাস নিয়েছি সেখানেও আমরা কি চলে যাব। ওকে, যেখানে সবাই আমরা রেসপন্স করতেছি, বাকি যারা আছে তারাও করবো আশা করি। এখানে ইনামুল, ইবান, তারপর হচ্ছে রাকিব, রুবাইনি হোসেন, তারপর হচ্ছে আবির, তারপর ইরিন কাজী, সবাই দেখি, ঝুমু, ফাতিহা, বুশরে, স্পেশালি, প্রত্যেকেই অনেক বেশি রেসপন্স করছে, থ্যাংক ইউ। আখি আছে, তারপরে রাকিব আছে, তারপরে হচ্ছে সাপা আছে, সবাই রেসপন্স করতেছে। আর এটাই কি তোমাদের জন্য দরকার, রাইট? তাহলে আমরা নতুন অনুপাত শিখে গেলাম, পারবো তো?
ওকে, সো পরের যেই ম্যাথটা এটা একটু দেখো ভাইয়া, একের জায়গায় অন্য সংখ্যা কি থাকতে পারে? হ্যাঁ, ভালো একটা কোশ্চেন, গ্রেট কোশ্চেন করছো। একের জায়গায় তোমার যে কোনো সংখ্যা থাকতে পারে, এখানে 2 থাকতে পারে, এখানে 3 থাকতে পারে, এখানে 4 থাকতে পারে, বাট যেটাই থাকুক না কেন আলটিমেটলি তুমি ওই যে পুরাতন পদের যোগফলকে ওইটা দ্বারা গুণ করবা, রাইট? যোগফলকে জাস্ট কি করবা? গুণ করে দিবা। ঠিক আছে, সবাই রেসপন্স করতেছি। ওকে, সো এটাই দরকার। তোমরা তো আমাদের 70 ডেজ চ্যালেঞ্জ গ্রুপে আসো এবং 45 ডেজ যেই চ্যালেঞ্জের গ্রুপটা, এটাও অ্যাড হয়ে যাবা সবাই, রাইট? এটাও কি অ্যাড হয়ে যাবে। আর নোট তো সবাই করতেছি, ফাঁকি দিচ্ছি না তো। এইচএসসিতে আসছো তো, মানে বুঝতেছো না, কয়েকদিন পর কিন্তু পরীক্ষা, সময়গুলো একদম দৌড়াই চলে যাবে। সো তোমাকে অবশ্যই কী করতে হবে? এখন টাইমগুলো ইউজ করতে হবে। তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় তুমি এখন কাটাচ্ছ, ঠিক আছে? ওকে, তো পরের কোশ্চেনটা দেখো, এখানে আছে চলতি সম্পদের পরিমাণ কত টাকা। সিম্পল, আমার দেওয়া আছে কি চলতি অনুপাত কত দেওয়া আছে? 2.1:1, এটা দেওয়া আছে চলতি অনুপাত, এবং চলতি দায় আছে কি 50,000 টাকা। তাহলে চলতি অনুপাত এত হলে চলতি সম্পদের পরিমাণ কত? দেখো, চলতি অনুপাত আছে 2.2:1, তার মানে আমরা প্রত্যেকে জানি যে চলতি অনুপাতটা কি? চলতি অনুপাতটা হচ্ছে ভাইয়া, চলতি অনুপাতটা হচ্ছে কি বলতো? চলতি সম্পদ, এই চলতি সম্পদকে তুমি ভাগ করে দেবে কি দ্বারা? চলতি দায় দ্বারা, তাই না? চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে কি আমরা, চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব কি বলতো? চলতি অনুপাত। তার মানে এখানে চলতি সম্পদ কত? চলতি সম্পদ হচ্ছে 2.2 এবং দায় কত? 1, এটা না? এখন দেখো বলছে ফার্মের চলতি দায় দেওয়া আছে কত? এত। তাহলে চলতি সম্পদের পরিমাণ কত? সিম্পল, এই যে দায় দেওয়া হতো 50,000 টাকা, টাকায়, আর অনুপাতে কত? 1 দ্বারা ভাগ করো। এবার চাইছে কি? চলতি সম্পদ। কি চাইছে? চলতি সম্পদ। তাহলে দেখো তো চলতি সম্পদ কত আছে? এই যে 2.2, রাইট? এখানে 2.2 হচ্ছে কি চলতি সম্পদ। তাহলে এটাকে 2.2 দ্বারা কি করবা? গুণ করবা, ঠিক আছে? 50 দুগুণে কত? 100, আর হচ্ছে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কি অ্যান্সারটা বের হয়ে যাবে 10,000 টাকা। এক্স্যাক্টলি বুঝতে পারছি তো সবাই? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো? খুবই সহজ কোশ্চেন, তোমার জাস্ট হচ্ছে বেসিকটা ধরা লাগবে। বেসিকটা ধরতে পারলে হবে। তাহলে 1,10,000 টাকা কি চলতি সম্পদ। শুরুতেই তোমার জানতে হবে যে চলতি অনুপাত জিনিসটা কি। ভাইজানরা, চলতি অনুপাতটা হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় ভাগ করতে হবে। এখন চলতি দায় হচ্ছে টাকায় দেওয়া আছে, চলতি দায় কিসে দেওয়া আছে? টাকায় দেওয়া আছে। এখন টাকায় যেহেতু দেওয়া আছে চলতি দায়, তার মানে তোমার চলতি দায় টাকায় আছে 50,000 আর চলতি অনুপাত 1 আছে, তো 1 দ্বারা ভাগ করো। চাইছে চলতি সম্পদ কত? 2.2, রাইট? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো? ভাইয়া একটু আসতে পড়ান। আমাদের দেশ কি ড্যাশন কিং নাকি ড্যাশিং কিং? ড্যাশিং কিং, ও মাই গড, গ্রেট নাম। সো আসতে পড়ান, হ্যাঁ অবশ্যই আসতে পড়াবো, সমস্যা নাই। সো তোমরা অপিনিয়ন দিবে, আর এটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি অলওয়েজ। বাট এটাই দরকার, যে তুমি শিখতেছো, না বুঝতে পারলে তার লাভ নাই কে, ঠিক আছে? ক্লাস আসছো, তার মানে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো? ওকে, আসো এবার বিশাল একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটা অনেক বেশি কঠিন মনে হতে পারে তোমার কাছে, বাট এটা একটু ডিফারেন্স। সেটা কি বলো তো? প্রারম্ভিক মজুদ কাঁচামাল কত, এটা বের করতে বলছে। আমরা নর্মালি কি করি, সবাই একটু চেষ্টা করো তো। আমরা নর্মালি কি করি? আমরা নর্মালি বের করি হচ্ছে গিয়ে ভাইয়া, যে প্রারম্ভিক কাঁচামাল দেওয়া থাকে, হয়তো ব্যবহৃত কাঁচামাল, অথবা আমরা ক্যালকুলেশন করি কি বলতো সমাপনী কাঁচামাল। বাট এটাই বের করতে বলছে প্রারম্ভিক কাঁচামাল। কি বের করতে বলছে? প্রারম্ভিক কাঁচামাল। তার মানে তোমাকে কি করতে হবে এবার? এই যে ব্যবহৃত কাঁচামাল এখানে দেওয়া আছে 1,20,000 টাকা, এই 1,20,000 টাকা বের করতে গিয়ে আমার কি করতে হয়েছে? এবার কাজটা আমরা কি করব? উল্টা করব, রাইট? তো দেখো, সমাপনী কাঁচামালটা আমরা এবার কি করব? যোগ করে দিব। কি করে দিব? যোগ করে দিব। তার মানে সমাপনী কাঁচামাল কত আছে? 20, কারণ আগে আমরা কি করছিলাম? বাদ দিছিলাম, ঠিক আছে? তার মানে হলো কত? 1,40,000, রাইট? এবার দেখো, আমরা এই যে কাঁচামাল ক্রয়টা আগেরবার করছিলাম কি? আগেরবার করছিলাম বিয়োগ, আগেরবার কি করছিলাম? ক্রয়ের সাথে যোগ করছিলাম প্রারম্ভিক মজুদের সাথে। এবার কি করব? এবার হচ্ছে বিয়োগ করে দিব। এবার কি করব? বিয়োগ করব। তাহলে দেখো, আমরা যদি বাদ দিয়ে দেই 0 0 0, আমরা অন্য একটা কালি ইউজ করি। এখানে কি হয়? 0 0 0 0, 8 আছে 12 হবে, 14 হবে, 8 6 হইলে 8 থেকে 1 মিলে হবে। তার মানে 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে তোমার প্রারম্ভিক কাঁচামাল। নর্মাল একটা বিষয়, নর্মাল বিষয় কী জন্য বললাম? যে তোমার এখানে
দেওয়া আছে প্রারম্ভিক কাঁচামাল, বের করতে হবে সমাপনী কাঁচামাল। কি করতাম ভাইয়া, প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা নর্মালি কি করতাম বলো তো, আমি একটু সূত্রটা লিখে দিচ্ছি। এই প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা মেনলি কাঁচামাল ক্রয় করলে এটা কি করতাম, যোগ করতাম। তারপরে ব্যবহৃত কাঁচামাল পাওয়ার জন্য আমরা সমাপনী মজুত পণ্য, সমাপনী কাঁচামালটা বাদ দিয়ে পাইতাম কি ব্যবহৃত কাঁচামাল। এবার ভাইয়া আমাকে বের করতে বলছে প্রারম্ভিক কাঁচামাল, তাহলে আগেরবার আমরা যেগুলো যোগ করছি এবার কি করব, বিয়োগ করে দিব। দ্যাটস ইট, সিম্পলি তুমি আনসারটা পেয়ে যাবে। ঠিক আছে, একদম নর্মাল ব্যাপার। সবাই বুঝতে পারছি তো, একদম ইজি একটা ব্যাপার ছিল। এনামুল ইভান, এটা শর্ট সিলেবাসের একটা টপিক। এখন তুমি যদি এই টপিকটাকে স্কিপ করো তার মানে তুমি অনেক বড় একটা লস করতে যাচ্ছ। কেমন, কয়েকদিন পর এসএসসি পরীক্ষা দিবা, এমসিকিউ আসবে এই টপিকটা থেকে 4-5টা, তখন কি করবা, আনসার করতে পারবে না কিন্তু প্রপারলি। সো স্কিপ করা যাবে না রে ভাইয়া, কোনোভাবে স্কিপ করা যাবে না। যদি তুমি এখানে ফাঁকি দেওয়ার ট্রাই করো, হ্যাঁ হয়তো এইচএসসিতে কোনো রকমের পার পেয়ে যাবে, বাট পরবর্তীতে অ্যাডমিশন স্টেজে এসে কিন্তু ধরা খাওয়া লাগবে 100%। বেসিক ক্লিয়ার করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যাপার না, সিম্পলি তুমি চান্স পাবে। বুঝতে পারছো ভাই? আমদানি শুল্কটা কিছু করলেন না কেন? আমদানি শুল্কটা কি করবে না, এখানে আসবে না, রাইট? এখানে আমদানি শুল্কটা কি করবে না, আসবে না। ওকে, সো এবার তোমাদের অ্যাডমিশনের একটা কোশ্চেন সলভ করাবো, অ্যাডমিশনের একটা কোশ্চেন সলভ করাবো, এবং এই কোশ্চেনটা অনেক 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 বেশি ইজি। কেমন, তোমাদেরকে এখন দেখাবো যে এই কোশ্চেনটা তুমি জাস্ট 1 সেকেন্ডে আনসার করতে পারবা। তো একটা ট্রিক্স হচ্ছে, তুমি দেখবা যে হিসাব বিজ্ঞানের কোশ্চেনগুলো নর্মালি যেমন ম্যানেজমেন্ট বলো বা অন্যান্য টপিকের সাবজেক্টের কোশ্চেনগুলো খুবই সহজ আসে, বাট মানে ছোটো ছোটো কোশ্চেন থাকে, কিন্তু অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন এই বড় বড় থাকে অনেকগুলো লাইন। সো এটাই দেখাবো যে যদি বড় হয় তাহলে কি করব, যদি বড় হয় তাহলে কি করব। যদি বড় হয় তাহলে আমরা শেষের অংশটুকু পড়বো যে আমাকে কি ক্যালকুলেশন করতে বলছে। তো দেখো এখানে বলছে 2024 সালে 31শে ডিসেম্বর তারিখে সেলিমের মূলধনের সুদ। এখানে কার ভাইয়া পুরো বলেন, এখানে কার মূলধনের সুদ বের করতে বলছে, সেলিমের। আর মূলধনের সুদ অলওয়েজ কার উপর হয়, প্রারম্ভিক মূলধনের উপর। মনে রাখবা মূলধনের সুদ সব সময় তোমাকে ক্যালকুলেশন করতে হবে কিসের উপরে, প্রারম্ভিক মূলধনের উপরে, রাইট? এখন দেখো সেলিম হচ্ছে মাঝামাঝি সময়ে, কোথায়, মাঝামাঝি সময়ে গিয়ে ব্যবসার অংশীদার চুক্তিবদ্ধ হয়, এবং তার বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ছিল 1 লাখ টাকা। যেহেতু ভাইয়া আপুরা আমাদের ক্যালকুলেশন করতে বলছে সেলিমের মূলধনের পরিমাণ, তার মানে আমরা সেলিমের হিসাবটাই করব শুধুমাত্র। তো দেখো টাকা দেওয়া আছে কত টাকা, 1 লাখ টাকা। এখন সুদের হার কত, 10%। কত, 10%। এই 10% করলে আমার হয় কত টাকা, 10,000 টাকা। কত টাকা, 10,000 টাকা। এবার দেখো তারিখটা, সেলিম কিন্তু ব্যবসার মাঝামাঝি সময়ে গিয়ে উত্তোলন করছে, তার মানে এখানে সুদ আছে 1 বছরের। সেলিম পাবে কয় মাসের, 6 মাসের। এখানে আছে 12 মাসের, অর্ধেক করে দিলে কি হবে, 6 মাসের। তার মানে সেলিমের সুদ কত টাকা হয়, 5,000 টাকা। ক্লিয়ার, সেলিমের সুদ কত হয়, 5,000 টাকা। বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো সবাই, এটা বুঝতে পারছো তো? অ্যাডমিশনের একটা কোশ্চেন সলভ করালাম, এবং এটা প্রিভিয়াস ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছে। সো তোমাদেরকে 2-1টা কোশ্চেন দিয়ে আমি একটু মানে বুঝাতে চাচ্ছি যে অ্যাডমিশনে কেমন হয় কোশ্চেনটা। ঠিক আছে, 2-1টা এসএসসির পাশাপাশি। সাজিয়া খানাম, অবভিয়াসলি তোমাকে কি করতে হবে, একটু সময় দিতে হবে, এবং যদি একটু মনোযোগ দাও ক্লাসে। ঠিক আছে, মনটারে ওদিক সেদিক না দিয়ে জাস্ট ক্লাসে দাও, কি বলতেছে একদম খরগোশের মতো কানটাকে খাড়া করে শুনো। তুমি যদি বুঝতে না পারো তখন বলবা যে ভাই আমি এবার বুঝি নাই। ঠিক আছে, মানুষ চেষ্টা করলে এমন কিছু নাই যে পাওয়া যাবে না। এখন তুমি ক্লাস করতেছো মোবাইলের সামনে, মন যদি থাকে অন্য জায়গায় তাহলে জীবনে শিখতে পারবে না। ঠিক আছে, তাহলে মাথায় তো ঢুকবে না, সিম্পল। সো মনটাকে ক্লাসে নিয়ে আসো, হ্যাঁ, এটাই রিকোয়েস্ট করতেছি, তাহলে পারবা। আমি জি অনেক ভালো বুঝছি, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারছি তো। তারপর আমরা চলে যাব পরের কোশ্চেনটায়। সো এই কোশ্চেনটা আর অনেক ইজি একটা কোশ্চেন। এখানে কি আছে এটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে গিয়ে এখানে দেখো প্রথমে আমাকে ক্যালকুলেশন করতে বলছে, যেমন 1/15 এটা দ্বারা কি বোঝায় এবং নিট 45 দ্বারা কি বোঝায়। এই কন্ডিশন একটু মনে রাখবা, 1/15 এটা দ্বারা বোঝাচ্ছে তোমাকে এই 15 দিনের মধ্যে ভারটা পরিশোধ করলে, এই 15 দিনের মধ্যে পরিশোধ করলে
বাট্টা পরিশোধ করলে তুমি কি করবা, পরিশোধ করলে এই যে কি এখানে 1/15 না, তার মানে কি 1% বাট্টা পাবে। ক্লিয়ার? এখানে যদি থাকতো 2/10 তাহলে কি হতো, এটা দ্বারা বোঝাচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাবে। ক্লিয়ার? যদি এখানে থাকতো 3/15 তাহলে এই 15 দিনের মধ্যে পরিশোধ করলে 3% বাট্টা পাবে। রাইট? এটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তার মানে 1/15 দ্বারা বোঝাচ্ছে 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 1% বাট্টা। রাইট? 2/10 দ্বারা বোঝাচ্ছে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বাট্টা, এবং 3/15 দ্বারা বোঝাচ্ছে 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 3% বাট্টা। চলে আসে এবার নিট 45 ধারা কি বোঝাচ্ছে? এই নিট 45 ধারা বোঝাচ্ছে আপনাকে বাধ্যতামূলক এই 45 দিনের মধ্যে, অর্থাৎ 45 দিনের মধ্যে টাকা কি করতে হবে, পরিশোধ করতেই হবে, এটা মাস্ট। এটা হচ্ছে আপনাকে একটা কন্ডিশন দিয়ে দিছে, বাট এই যে কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে পূরণ করতে পারলে আপনি একটা ভাটটা পেয়ে যাবেন। রাইট? তো এখানে দেখেন, ভালো করে খেয়াল করেন, 15 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 1% ভাট্টা পাবে। তার মানে ক নম্বর কোশ্চেনটা, মানে 1 নম্বর পয়েন্টটা রাইট। 2 নম্বরে দেখো 45 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 1% ভাট্টা পাবে, এটা কিন্তু রং। কারণ 45 দিনের মধ্যে ভাট্টা পরিশোধ করতেই হবে। ঠিক আছে? 100% টাকা দিতেই হবে, দিতেই হবে, আদারওয়াইজ কোনো কি নাই, অপশন নাই। নাম্বার 3, 45 দিনের মধ্যে অবশ্যই পাওনা পরিশোধ করতে হবে। হ্যাঁ, এই যে কন্ডিশন দিচ্ছে নিট 45, তার মানে কি আপনাকে 45 দিনের মধ্যে 100% টাকা কি করতে হবে ভাইয়া, পুরো পরিশোধ করতে হবে। তার মানে 1 এবং 3 হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার, খ নাম্বারটা কারেক্ট। সবাই বুঝতে পারছো? খ নাম্বারটা কি কারেক্ট অ্যান্সার। আমরা যেটা চাই সেটা হচ্ছে গিয়া, তোমরা যারা নিজের এখানে ক্লাস করতেছো অবশ্যই সবাই আরও 3, 4 জন, 5 জন, 6 জন করে ফ্রেন্ডদেরকে মেনশন দিবা। এবং অবশ্যই আমি চাই যে আমাদের ক্লাসগুলো থেকে বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীরা ক্লাস করে উপকৃত হোক, এবং তারা যারা স্পেশালি মনে করো স্পেশালি মানে আর্থিকভাবে অসচ্ছল, সেই স্টুডেন্টদের জন্য আমরা কিছু করতে চাই শেষ সময়ে। ঠিক আছে? কারণ হচ্ছে তারা প্রাইভেট পড়তে পারে না, এবং শেষ সময় একটা কী করতে পারবে না, ভালো একটা প্রিপারেশন না নিতে পারলে সে প্রপারলি এইচএসসিতে কি ভালো একটা রেজাল্ট আসবে না। আর এইচএসসিতে ভালো রেজাল্ট না হলে পরবর্তীতে তার অ্যাডমিশন লেভেলে গিয়ে বা অ্যাডমিশন স্টেজে গিয়ে দেখবা যে স্বপ্ন ভেঙে যাবে তখনই, ভালো রেজাল্ট না আসলে। এই জন্য অবশ্যই তোমরা যারাই ক্লাস করো তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই নিয়ে আসবা, এবং তোমাদের আইডিতেও অবশ্যই ক্লাসটি শেয়ার দিয়ে রাখবা। ঠিক আছে? ওকে, তার মানে এটা সহজ ছিল, সবাই বুঝতে পারছি। অ্যাকাউন্টিংটা আসলে সহজ, অনেক বেশি সহজ। অনেক বেশি সহজ। তোমাকে যেটা করা লাগবে, জাস্ট তুমি কয়েকদিন প্র্যাকটিস করো, ক্লাস করো, আমাদের আর কিছুই লাগবে না। নিজেকে সময় দাও, নিজে প্র্যাকটিস করো আর ক্লাস করো, দেখবে অ্যাকাউন্টিংয়ে সব কিছুই সহজ লাগতেছে। রাইট? এই যে হামিদ হোসেন মেনশন দিছে, আজকে এখন দেওয়া লাগবে না হামিদ, তারপর দিছে, থ্যাংক ইউ সো মাচ। বাট হচ্ছে তোমরা দিবে। হ্যাঁ, দেখো সমাপনী মজুত পণ্যের মূল্য কোনটির মাধ্যমে নির্ণয় করা যায়? আমরা জানি এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাবো কি প্রারম্ভিক মজুত পণ্য। তার মানে ক নম্বরে কি কারেক্ট অ্যান্সার। আর আমি তোমাদের একটু লিখে দেই, এই সূত্রটা মনে রাখবা, এখন পারলে আরও সহজ। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় অথবা ক্রয় অথবা কৃত পণ্যের ব্যয়, এই সূত্রটা লিখে নাও, মাস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখানে যা সূত্রটা বলছে, বাট এটা দ্বারা হাজার হাজার ম্যাথ তোমরা সলভ করবা, এটা দ্বারা তোমরা হাজার হাজার এমসিকিউ এবং ম্যাথ সলভ করবে। ঠিক আছে? যেমন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, ক্লিয়ার, এখান থেকে পাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এবং এখান থেকে যদি তুমি সমাপনী মজুত পণ্য বাদ দাও, এখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে পেয়ে যাবা বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? সমাপনী মজুত পণ্য বাদ দিলে পাবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা একটু বিক্রিত পণ্যের ব্যয় একটু উপরে লিখে দিলাম, পাবে হচ্ছে গিয়া বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, এখন দেখো ভাইয়া, এই যে সূত্রটা লিখে দিলাম, এটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। চাইছে বলে তোমাকে ক্যালকুলেশন করতে বলছে যে সমাপনী মজুত পণ্য বের করতে। সিম্পল, দেখো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করলে পাওয়া যায় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। আর যদি আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিই তাহলে পাবো কি সমাপনী মজুত পণ্য। ক্লিয়ারলি বুঝতে পারছো? এটা জাস্ট কি করো তোমরা, একটা স্ক্রিনশট দিয়ে নাও এই সূত্রটা। ঠিক আছে? এখান থেকে তুমি সব ক্যালকুলেশন করতে পারবা। কিভাবে? মনে করো আমরা এই পাশ দিয়ে দেখাই, ধরো প্রারম্ভিক মজুত পণ্য ধরো 100 টাকা, ক্লিয়ার, ক্রয় ধরো 20 টাকা, তাহলে কত হয় 120। এই 120 হলো তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়? এখান থেকে মনে করো 30 টাকা হচ্ছে সমাপনী মজুত পণ্য, তাহলে
এই যে 90 টাকা কি তোমার বিক্রিত পণ্যের ব্যয়, ক্লিয়ার। এই 90 টাকা কি তাহলে তোমার বিক্রিত পণ্যের ব্যয়, ক্লিয়ার। এই 90টা হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, এখন দেখো তুমি কি পারবে না, এখন তুমি দেখো কি পারবে না, তুমি সব ক্যালকুলেশন করতে পারো কিভাবে। যদি তোমাকে বলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, তুমি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়টা যোগ করো, পেয়ে গেলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, 1,120,000। এখন তোমাকে যদি বলে যে সমাপনী মজুত পণ্য বের করো, তাহলে এই 120 থেকে যদি তুমি কি করবা, সমাপনী মজুত পণ্য বের করতে বললে এই বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিবা, 90 বাদ দিলে দেখো হয় কত, 30। সিম্পল। এভাবে দেখো ঘুরাই ফিরিয়া যদি তোমাকে বলে ক্রয় কত টাকা, এই 1,120,000 থেকে মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিলে পাওয়া যায় ক্রয়, আবার এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে ক্রয় বাদ দিলে পাওয়া যায় প্রারম্ভিক মজুত পণ্য। সেমভাবেই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে পাওয়া যাবে বিক্রিত পণ্যের ব্যয়, আবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যাবে সমাপনী মজুত পণ্য। ঠিক আছে, তার মানে এই সূত্রটা মনে রাখতে পারলে তোমার এ টু জেড মানে সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয়, কৃত পণ্যের ব্যয় মানে সবগুলো তুমি ক্যালকুলেশন করতে পারবা। জাস্ট এই সিকোয়েন্সটা মনে রাখবা, এই সিকোয়েন্স দিয়ে তুমি 16টা সূত্র কি করতে পারবা, মনে রাখতে পারবা, এবং তোমার সূত্র মুখস্থ করতে হবে না। ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ের সূত্র মুখস্থ করতে গেলে তোমার মাথায় জীবনও থাকবে না ভাই। তোমার কি করতে হবে তাহলে, অবভিয়াসলি সিকোয়েন্সগুলো মনে রাখা লাগবে, যে টেকনিকে পড়াই তুমি জাস্ট নোট করে রাখো, জীবনও তোমার কি করা লাগবে না, দেখবে যে তুমি ভুলতেছো না এগুলা। ঠিক আছে, সবাই বুঝতে পারছি তো? ওকে, জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিলে এটা তোমার সবসময় থাকবে, এবং বাচ্চাদের মতো ধরে 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 এগুলো শেখাবো। ঠিক আছে, কোনো প্যারা নাইকা। সো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো? ওকে, ওকে, এবার আসো তারপরের কোশ্চেনে, কোনটি পরিশোধিত আয়ের অনুপাত। সিম্পল ব্যাপার, সেটা কি, এই যে দেখো একদম বেসিক একটা সূত্র, যে কোনটি পরিশোধিত আয়ের অনুপাত। তুমি যা যে কাজটা করবা, এই সূত্রটা দেখবা বিগত সালের বোর্ড কোশ্চেন থেকে অনেকবার আসছে। তার মানে তোমার কাজ হবে যে এটা আর কতভাবে আসতে পারে। তার মানে এই পরিশোধিত আয়ের অনুপাত, এটা তোমার লভ্যাংশ পরিশোধ অনুপাত, এটার আরেকটা নাম হচ্ছে লভ্যাংশ পরিশোধ অনুপাত, এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া পে আউট অনুপাত। তার মানে এই বিকল্প নামগুলো মনে রাখতে হবে, পরিশোধ অনুপাত অথবা পে আউট অনুপাত, অথবা কি পে আউট অনুপাত। ঠিক আছে, তার মানে তিনটা জিনিস মনে রাখো। এবার আছে পরিশোধিত আয়ের অনুপাত, পরের বার আসতে পারে লভ্যাংশ পরিশোধ অনুপাত, পরের বার আসতে পারে কি পি আউট অনুপাত, মানে যে কোনো একভাবেই তোমাদের দিতে পারে। তাহলে সিম্পল সূত্র, নগদ লভ্যাংশকে আমরা কি করব, নিট মুনাফা দ্বারা ভাগ করে দিব, এবং এটা হচ্ছে বেসিক একটা সূত্র। তার মানে এই কোশ্চেনটা দেখবা যে বিগত সালে বিভিন্ন বোর্ডে এই কোশ্চেনটা আসছে হুবহু। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো? সবাই বুঝতে পারছি তো? না পারলে সাথে সাথে বলবা। ঠিক আছে, তুমি যদি এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারো, তার মানে কি তুমি অনেক বেশি আগায় আসো। এবং এখানে আমি কিন্তু দৌড়াচ্ছি না, আমি একটু স্লো যাচ্ছি এবং স্লো পড়াচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো। ভাইয়া এটা হচ্ছে বেসিক একটা সূত্র, এখানে বুঝার তেমন কিছু নাই, কে না বুঝার। তুমি যেটা করবা, যেমন পরিশোধিত আয়ের অনুপাত আমি একটু বলে দিছিলাম, যে পরিশোধিত আয়ের অনুপাত, এটার আরেকটা নাম লভ্যাংশ পরিশোধ অনুপাত, এটার আরেকটা নাম হচ্ছে পে আউট অনুপাত। তার মানে এই কোশ্চেনটা ঘুরাই ফিরিয়ে একই কোশ্চেন তোমার। এবার আছে পরিশোধিত আয়ের অনুপাত, এই কোশ্চেনটা তোমাদের সময় ধরো দিতে পারে লভ্যাংশ পরিশোধ অনুপাত, অথবা দিতে পারে পে আউট অনুপাত। এই জন্য জাস্ট বিকল্প নামগুলো মনে রাখবা, আর সূত্র তো একই, নগদ লভ্যাংশকে ভাগ করে দাও নিট মুনাফা দ্বারা, দ্যাটস ইট, আর কিচ্ছু তোমার লাগবে না। বুঝতে পারছো? ওকে, সো বুঝতে পারছি তো? ওকে, সো দেখবে এই কোশ্চেনটা বোর্ড কোশ্চেন অনেকবার আসছে। এবার দেখো, আমরা জানি যে মজুত পণ্যের মেথড হচ্ছে দুইটা। তোমরা এইচএসসির স্টুডেন্ট যারা আছো তারা মেইনলি, আমি জানি যে মজুত পণ্যর যেই মেথডগুলো আছে তার মধ্যে একটা মেথড খুব ভালো জানো, যে কালীন বা কালান্তিকটা, কিন্তু নিত্য ব্যবহৃতটা জানো না। এই কালীন বা কালান্তিক মেথড অনুসারে তোমরা হিসাব করো। কালীন, এটার আরেকটা নাম হচ্ছে কালান্তিক, কালীন বা কালান্তিক, ক্লিয়ার। আর আরেকটা হচ্ছে নিত্য বা অবিরত। তো এই দুইটা সম্পর্কে একটু তোমাদের আইডিয়া দিব একটু এখন। এটা হচ্ছে নিত্য বা অবিরত, ক্লিয়ার। এখন দেখো, এই যে এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের আধুনিক পদ্ধতি। এটা কি বলতো, এটা হচ্ছে মজুত পণ্যের আধুনিক পদ্ধতি, এটা হচ্ছে মজুত পণ্যের আধুনিক পদ্ধতি। আর এই পদ্ধতিতে প্রতিটা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে, অর্থাৎ প্রতিটা ট্রানজেকশন হওয়ার সাথে সাথে, সংগঠিত হওয়ার সাথে সাথে, প্রতিটা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে লিপিবদ্ধ করতে হয়। তার মানে সাথে সাথে লিপিবদ্ধ করতে হয়, ক্লিয়ার, এই মেথডটা।
আর তোমরা নর্মালি ভাইয়া এই যে এই কালীন বা কালান্তিক এই মেথডে হিসাব করে আসতেছো এখন। তো এটা হচ্ছে ভাইয়া সনাতন পদ্ধতি, এবং এই পদ্ধতিতে একসাথে হিসাব করা হয়। মানে তোমার একদম হিসাবকাল শেষে গিয়ে, অর্থাৎ 1 বছর শেষ হলে, বা তোমার হিসাবকাল যত দিনে, ধরো 6 মাসের হতে পারে, 1 বছর হতে পারে, তার মানে হিসাবকাল শেষে গিয়ে হিসাব করা হয়, অর্থাৎ হিসাবকাল শেষে গিয়ে লিপিবদ্ধ করা হয় অথবা হিসাব করা হয়, রাইট। আর এটা হচ্ছে কি তোমার সনাতন পদ্ধতি। এখন এই নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি জাবেদা দিলে দেখবা সব সময় ক্রয়ের জায়গায় অপশন হবে মজুদ হিসাব, যেটা ডিটেলস এখন পরে তোমাদের মাথায় ঢুকবে না, এটা আস্তে আস্তে শিখাবো তোমাদের, ঠিক আছে? তো দেখো এইটুকু ক্লিয়ার কিনা? ফাতিহা বুসরা গ নম্বর আনসার করে দিয়েছে এবং বুঝে গেছে সে। বুঝতে পারছি তাহলে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং এখানে যদি বুঝে যাও, দেখো এই ক্যাটাগরি কোশ্চেনই কিন্তু ঘুরে ফিরে আসতেছে। তার মানে আমরা বোর্ড কোশ্চেন যদি এখন সলভ করতে পারি, আমাদের ভিতরে কি একটা কনফিডেন্স গ্রো হচ্ছে না যে আমরা পারবো? এখন দেখো আমি কত নাম্বার আছি, 10 নাম্বার। আমি অ্যাটলিস্ট ট্রাই করতাম যে তোমাদের অনেকগুলো অ্যাটলিস্ট 30টা এমসিকিউ পড়াতাম আজকে। এবং এই 30টা এমসিকিউ না, 30টা এমসিকিউর মাধ্যমে ইনশাআল্লাহ তোমার হিসাব বিজ্ঞানের শর্ট সিলেবাসে যত টপিক আছে, সেকেন্ড পেপারে সবগুলো টপিকের, মানে যেগুলো একদম বলা চলে না কি পয়েন্ট, হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো থেকে কোশ্চেন আসে ওইগুলো তোমাদের ক্লিয়ার করে দিতাম A to Z। তো জাস্ট ধৈর্য নিয়ে ক্লাস করতে হবে, তাহলেই হবে। ওকে ওকে, সো চলে যাবো আমরা পরের কোশ্চেনটা। এখানে কি বলছে যে চলতি দায়ের পরিমাণ কত? এখানে দেওয়া আছে কি চলতি মূলধন অনুপাত। কি দেওয়া আছে ভাইয়া? চলতি মূলধন অনুপাত। মনে করো এই এমসিকিউটা এইচএসসিতে চলে আসছে, এই এমসিকিউটা ধরো এইচএসসিতে প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে চলতি মূলধন, অথবা এটার আরেকটা নাম কি বলতো? এটার আরেকটা নাম হচ্ছে কার্যকরী মূলধন। এই চলতি মূলধনের আরেকটা নাম হচ্ছে কি বলতো? কার্যকরী মূলধন। এখন খেয়াল করো ভাইয়ারা, সেটা হচ্ছে কার্যকরী মূলধন মানে কি? কার্যকরী মূলধন মানে হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ। কার্যকরী মূলধন হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় তুমি কি করবা? মাইনাস করবা। চলতি সম্পদ থেকে চলতি দায়টা মাইনাস করবা। এখন দেখো আমার এখানে চলতি অনুপাত দেওয়া আছে 5:2। চলতি অনুপাত কত? 5:2। তার মানে চলতি অনুপাত মানে হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। তো আমাকে বলো তো ভাইয়া, এখানে চলতি সম্পদ কত? 5, চলতি দায় কত? 2। একদম ভেঙে ভেঙে বাচ্চাদের মতো, বাচ্চাদের মতো একদম ছোটো ছোটো বাচ্চাদের পড়ে না, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে পড়ে না। সো এভাবে আমরা পড়াচ্ছি। তাহলে 5 থেকে 2 গেলে থাকে তো 3। এই 3টাই হচ্ছে কি, যেমন চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলাম, পাইলাম যেটা, এটার নাম কি? কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন। এটার নাম কি? কার্যকরী মূলধন অথবা কি চলতি মূলধন। ক্লিয়ার? এটা হচ্ছে কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন। এখন দেখো এখানে টাকা কত? 1,80,000। 1,80,000 টাকা চলতি মূলধন বা কার্যকরী মূলধন দেওয়া আছে। মানে চলতি মূলধনের আরেকটা নামে হচ্ছে কার্যকরী মূলধন দেওয়া আছে। দেখো অনুপাত আমি পেয়ে গেলাম কত? 3। তার মানে 3 দ্বারা ভাগ করে দাও। এবার তোমাকে ক্যালকুলেশন করতে বলছে কি? চলতি দায়। দায় কত ভাইয়া? 2। সম্পদ কত? 5। যেহেতু দায় বের করতে বলছে, এই জন্য 2 দ্বারা গুণ করবো। দেখো 3 6 18, এটাকে যদি ভাগ করো 3 6 18 মানে 60,000 টাকা। এটাকে গুণ করে দাও 6 দুগুণে 12, তার মানে 1,20,000 টাকা কি তোমার চলতি দায়। বুঝতে পারছো? এটা হচ্ছে কি চলতি দায়। এই টাইপের একটা কোশ্চেন তোমার মাস্ট থাকবে। ওকে, সো এই টাইপের কোশ্চেন তোমার মাস্ট থাকার পসিবিলিটি অনেক বেশি। বুঝতে পারছি কি না বলো তো? সবাই বুঝতে পারছি তো? তো দেখো এই কোশ্চেনটা সলভ করতে পারলে হোপফুলি আইসিসিতে 1 মার্ক কনফার্ম। তুমি যেই বোর্ডের হও না কেন এই কোশ্চেনটা আসবে। এবং এই টাইপের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই বছর আসছে। তার মানে তোমরা যদি এই টাইপের কোশ্চেনগুলো এখনই সলভ করো, তার মানে কি এগিয়ে যাচ্ছ অ্যাডমিশনের দিকে, তাই না? অ্যাডমিশনের জন্য নিজেকে এখনই আগে রাখতে পারবা। পাশাপাশি হচ্ছে এইচএসসিতে কী করবো? এই টাইপের কোশ্চেন আরও বেসিক থেকে কোশ্চেন দিবে, রাইট? তো বুঝতে পারছি তো সবাই? ফাতিহা বুসরা জি বুঝতে পারছি, তারপরে জনি আক্তার সাদিয়া বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ফারিয়া আখিও বুঝতে পারছি। বাকি যারা আছি তারা কি ঘুমাচ্ছি কি না? ক্লাস এসে যদি আপনি ঘুমান তাহলে কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? সো যতটুকু সময় পড়াশোনা করেন না কেন, ওই সময়টুকু একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে পড়াশোনাটা একদম ফ্রুটফুল হয়, গুছানো হয়,
রাইট, পরবর্তীতে যখন যেটা করার দরকার সেটা করবো, বাট এখন পড়তে আসছি একটু মনোযোগ দিয়ে করি, পড়া শেষ হলে ক্লাসের পর যাতে নিজের আর সময় দেওয়া লাগে না, ক্লাসের পরে কি ক্লাসে কমপ্লিট করে দিব। রাইট, ওকে, ফারিয়া আখি, ইরিন কাজী, তারপরে সাজিয়া খানম, আমাদের সবাই দেখতেছি পারতেছি, ঋতিকা ইসলাম, অনিশা জুমু আছে, লামিশা জাহান, বুঝতে পারছি এই ঋতিকা ইসলাম কিন্তু আমার কলেজের এই ছোটো বোন। রাইট, যশোর বোর্ড প্রশ্ন কঠিন করে, তারপর এটা কে বলছো? আশিক জয়, ও এখন দেখি সবাই চেষ্টা করতেছে কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, সবাই একটু জেগে উঠছে আমরা। ইরিন কাজী, তারপরে আছে একে অবি নাকি, কোনো বোর্ডের কোশ্চেনই কঠিন হবে না যদি তুমি হচ্ছে বুঝে বুঝে কোশ্চেনগুলো সলভ করো, ঠিক আছে? তোমরা কি কলেজে কি অনেক বেশি ফাঁকি দাও? এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবা, এটা কোনো বোঝানোর কিছু নাই। ছোটোবেলা যখন তুমি 2তে 3তে 4এ পড়ছো না, তখন থেকে এই টাইপের কোশ্চেন সলভ করে আসতেছ, তার মানে আমি আমি জানি যে অনুপাতটা কী, এটা কিসের সম্পর্ক প্রকাশ করে সবাই পারবে। দেখি তো এটা তোমরা নিজের একটু আনসার করো। সো ওয়াও, ফাতিহা বুশরা সবার আগে আনসার করে দিছে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড হচ্ছে বেস্ট অফ লাক। সবার আগে আনসার করছে ফাতিহা বুশরা, এবং আছে মেহজাবিন প্রিয়া, ইরিন কাজী, জুমু, ঋতিকা, মেবি বললে হবে না, কনফিউশন থাকা যাবে না, পড়াশোনা করলে কনফিউশন থাকা যাবে না। পরীক্ষার হলে গিয়ে যদি মনে হয় যে মেবি 4টার মধ্যে এই 2টা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? তাহলে তো ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। সো মেবি বললে হবে না, এটা রং কনসেপ্ট। তোমাকে অবশ্যই 100% কনফিডেন্টলি বলতে হবে যে এটা বলতে হবে, এভাবে শিখবা, ঠিক আছে? ওকে, তাহলে দুটি আর্থিক চলকের সম্পর্কে হচ্ছে ভাইয়া অনুপাত, রাইট? অনুপাত অথবা রেশিও, অথবা আমরা বলতে পারি যে দুটি আর্থিক চলকের ভাগফলই হচ্ছে কি অনুপাত, বা সম্পর্কই হচ্ছে অনুপাত, রাইট? এক্স্যাক্টলি, বুঝতে পারছি। যারা যারা হচ্ছে কারেক্ট আনসার দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ, এবং এইগুলো এখনই মাথায় যাতে ক্যাপচার করতে পারো, এখন থেকে ট্রাই করো, ঠিক আছে? সাকিব মাহমুদ ভাই, আপনার ক্লাস মিস করতেছি খুব, এখন আর ক্লাস করা লাগবে না সাকিব, এখন হচ্ছে নিজেকে সময় দাও, পড়াশোনা করো, পরীক্ষার 2 দিন পর, ঠিক আছে, এক্সাম দাও। ওকে, এখন আর নতুন করে প্যারা নেওয়ার দরকার নাই, এবং হোপফুলি দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই, সমস্যা নাই। দেখো, কোনটা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়, তার মানে আমরা জানি ভাইয়া যে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় না। তো তোমরা যেটা বলতাম, আমরা অ্যাডমিশন শিক্ষার্থীদেরকে বলি এবং তোমাদেরও বলি যে এইচএসসিতে তোমরা খেয়াল করবা খুব ভালোভাবে যে কোনটা নয়, ক্লিয়ার? কোশ্চেনে থাকবে নিচের কোনটি চলতি অনুপাত নয়, নিচের কোনটা তোমার হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নয়, নিচের কোনটি সমন্বয় দাখিলের আনটি নয়। সো এই যে নয়, আপনি এটা ধরতে না পারলে কোশ্চেনটা কী করবেন? ভুল করে ফেলবেন। সো বি কেয়ারফুল, এটা একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? তো এখানে আছে যে উৎপাদন ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত হবে না কোনটা? সিম্পল ভাইয়া, আমরা প্রোডাকশন করতে গেলে আমার যে পরিমাণ ব্যয় হবে, ঠিক আছে, বা যে ব্যয়গুলো সরাসরি প্রোডাকশনের সাথে সম্পর্কিত, এগুলো কি প্রোডাকশন ব্যয় বলে। তার মানে ভাইয়া, উৎপাদন করতে গেলে আমার কি লাগে? এখানে প্রত্যক্ষ কাঁচামাল লাগবে, প্রত্যক্ষ মজুরি লাগবে, এবং কল কবজাও যদি হচ্ছে মেরামত করা লাগে সেখানেও টাকা দেওয়া লাগবে। তার মানে এই তিনটা এলিমেন্টসে আমার সরাসরি কি প্রোডাকশনের সাথে জড়িত, এগুলো কি উৎপাদনের সাথে জড়িত। মনে রাখবা, এই উৎপাদনের সাথে যে ব্যয়গুলা বাড়ে বা কমে, অর্থাৎ উৎপাদনের পরিমাণ হ্রাস এবং বৃদ্ধির সাথে যে ব্যয়টা হ্রাস এবং বৃদ্ধি পায়, সেটাকে বলে কি বলো তো? পরিবর্তনশীল ব্যয়। সেটাকে কি বলে? পরিবর্তনশীল ব্যয়। একটু ডিটেলস পড়াচ্ছি, ঠিক আছে? যে ব্যয়টা উৎপাদনের সাথে হ্রাস বৃদ্ধি ঘটে সেটাকে বলে পরিবর্তনশীল ব্যয়, এবং যে ব্যয়টা স্থির থাকে বা ফিক্স থাকে সেটা হচ্ছে স্থায়ী ব্যয়। সেটা কি বলো তো? সেটা হচ্ছে স্থায়ী ব্যয়। বুঝতে পারছো? ওকে, তো দেখো এখানে একটা ব্যয় আছে, এটা হচ্ছে বিক্রয় কর্মী বেতন, আর এটা হচ্ছে বিক্রয় এবং প্রশাসনিক ব্যয়। এটা কি ব্যয় বলো তো? এটা হচ্ছে বিক্রয় ও প্রশাসনিক ব্যয়, ক্লিয়ার? এটা হচ্ছে বিক্রয় এবং প্রশাসনিক ব্যয়, এটা হচ্ছে বিক্রয় এবং প্রশাসনিক ব্যয়। ক্লিয়ারলি বুঝতে পারছো?
ওকে, আমাদের আসাদুল ইসলাম হীরা আসছে আমাদের ক্লাসে। সো আসাদুল ইসলাম হীরাকে দেখতেছি নতুন, সো ওয়েলকাম হীরা। রেগুলার ক্লাস করা লাগবে, ঠিক আছে? রেগুলার ক্লাস করে দেখবা যে অনেক বেশি ইমপ্রুভ করতে পারতেছো, এবং ধারাবাহিকভাবে তুমি যেই কাজটাই করো না কেন সেখান থেকে দেখবা যে একটা সাফল্য পাবে, ঠিক আছে? ইমপ্রুভ করতে পারবা কাজে, বা পড়াশোনা হোক কাজ হোক যেটাই হোক না কেন। আমরা একটু গল্প করবো তোমাদের সাথে নাকি আরও পড়াবো বলো তো? মোহাম্মদ সোয়েব বলছে এটা ইজি। হ্যাঁ ভাইয়া, হিসাব বিজ্ঞানে কী বললাম যে সবই ইজি, সমস্যা নাই। তো দেখো তোমাদের এখানে মানে কার কার ডিম আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো? কে কে আছে একটু হাত তোলো তো, হাত তোলো জোরে জোরে এভাবে, ঠিক আছে? কে কে স্বপ্নে দেখো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো? তো তোমার এখন থেকে কি করা উচিত, তাই না? এটা তো অবভিয়াসলি জানা উচিত। এখন দেখো তুমি যদি হচ্ছে আগে থেকে স্বপ্ন না দেখো, আগে থেকে যদি না জানো, তাহলে তো হবে না। তুমি ভাই তোমার স্বপ্ন আছে, এখন থেকে তুমি ফিক্স করে ফেলো যে আমার স্বপ্ন পূরণ করতেই হবে, ঠিক আছে? আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। যদি হচ্ছে এখন থেকে এই ধরনের মন মানসিকতা নিজে সেট করতে পারো, তাহলে দেখবা যে 100% তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা। বাট আগে থেকে যদি এটা আইডিয়া না থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো জনিয়া আক্তার সাদিয়া আছে, তারপরে হামিদ হোসেন, তো সেই শুরু থেকেই চাইতেছে, আর এটা অবভিয়াসলি পসিবল। ইরিন কাজী, তারপরে হচ্ছে মেহজাবিন প্রিয়া, আশিক জয়, তার মানে এখানে যারা আছে সবাই মোটামুটি স্বপ্ন দেখি, তাই না? ঋতিকা ইসলাম আছে, হামিদ হোসেন, ফাতিহা বসে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। রাজের মেয়েটা তোমার এলাকার হলে এটা খুবই ভালো যদি কাজটা হয়। একে ওবি আছে, তারপরে মাহাদি হোসেন আছে, আরও কে আছে, আফসানা পারভিন আখি আছে। তার মানে যারাই আসি আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি না, এবং স্বপ্ন পূরণ করতে হলে তোমার কি মনে হয় তোমার জন্য কি অনেক সময় আছে? তোমার লাইফে সবচেয়ে বেস্ট এবং ইম্পর্টেন্ট পার্ট বলো, ইম্পর্টেন্ট সময় হচ্ছে এটা। এখন যদি সময়গুলোকে অবহেলা করো তাহলে কিন্তু হবে না। সো আমি যারাই আসো আরও অনেকেই বলছো, তো তোমাদেরকে এখন থেকে যেটা করতে হবে, একদম টোটালি ফোকাস করবো এইচএসসিতে। ভাই কোনো অ্যাডমিশনের পড়া লাগবে না আমি বলবো না, টোটালি ফোকাস থাকবে এইচএসসিতে। তুমি জাস্ট যেটুকু করতে পারো, অ্যাটলিস্ট একটা কোশ্চেন ব্যাংক পারচেস করতে পারো, ঠিক আছে? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন ব্যাংক পারচেস করো, এইটুকুই, আর কিছু না। একটা কোশ্চেন ব্যাংক কিনো, হ্যাঁ, একটা কোশ্চেন ব্যাংক কিনে তুমি তোমার পড়াশোনার পাশাপাশি, কোশ্চেন ব্যাংক কিনে পড়াশোনার পাশাপাশি জাস্ট যদি চাও যে আমি প্রতিদিন আধা ঘন্টা করে যে কোশ্চেন ব্যাংক দেখি, যেখানে বাংলা, ইংলিশ, তারপরে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং কোন টাইপের কোশ্চেন একটু দেখবো, এটা একটু দেখো। যদি এইটুকু দেখো তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। এই যে তুমি এইচএসসির একটা অবজেক্ট সলভ করতেছো না, এটা অ্যাডমিশন কীভাবে আসে, এখন থেকে ট্রাই করো, এক ঢিলে কি দুই পাখি মারতে পারবা। সো এই জন্য এখন থেকেই মানে কী করো, একটা কোশ্চেন ব্যাংক পারচেস করো, এইটুকুই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তুমি ইংরেজি পড়তেছো, ইংরেজিটাকে একটু বেশি ফোকাস করো, যেমন মেমোরাইজিং পার্টটাকে একটু বেশি বেশি ফোকাস করো, ঠিক আছে? যেমন এভরিডেতে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং লেখা বলো, বা অন্যান্য প্যারাগ্রাফ লেখা থেকে শুরু করে, মানে যেটাই হোক মেমোরাইজিং পার্টে তোমার কিন্তু হচ্ছে লিখতে হবে, তাই না? সো মেমোরাইজিং পার্টটাকে একটু স্ট্রং করো, যেটা অ্যাডমিশনের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যে তোমার ইংলিশে পাস করলে তোমার বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএসসি একটা সিট নিশ্চিত। তার মানে ইংলিশে কী করতে হবে, অনেক ভালো করতে হবে, ওকে? আর যদি রেগুলারলি আমাদের ক্লাসগুলো করো, আমরা তোমাদেরকে একদম টোটালি গাইড করবো সব সময়, কোনো প্রবলেম নাই। হোপফুলি এটা করা লাগবে। ওকে, সো বুঝতে পারছো তো আমার আমার পয়েন্টগুলো সবাই সবাই বুঝতে পারছো তো? আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা অবশ্যই যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারো, কোশ্চেন থাকলে করতে পারো। আর স্পেশালি সবাই দেখো যে তোমাদের ক্লাসের ক্যাপশনে হচ্ছে 45 ডেজ চ্যালেঞ্জের গ্রুপটা লিঙ্ক দেওয়া আছে, গুগল ফর্ম। তো যারা যারা গুগল ফর্মটা ফিল আপ করি নাই, সবাই গুগল ফর্মটা ফিল আপ করে আসি। যেমন গুগল ফর্মটা ফিল আপ করো, এবং এই ফর্মটা ফিল আপ করে আসো, এবং এখান থেকে তোমরা শেষ সময়ে সেরা একটা প্রিপারেশন নিতে পারবে, এবং আমাদের এখান থেকে একদম টোটালি একটা গাইডলাইন পাবে, এবং একটা এই গাইডলাইনের মাধ্যমে ইনশাল্লাহ তোমার যে কোনো প্রবলেম তুমি সলভ করে নিতে পারবো। পাশাপাশি আমাদের সাথে থাকলে এইচএসসি অ্যাডমিশন দুইটাই তুমি অনেক বেশি ভালো করতে পারবা। এখান থেকে একদম টোটালি সাজেশন থেকে শুরু করে সব কিছুই তোমরা পাবে, ঠিক আছে? তো দেখো, চুক্তিতে উল্লেখ না থাকলে, চুক্তিতে যদি উল্লেখ না থাকে তাহলে অংশীদারি ব্যবসায় কোন অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদের হার কত হবে? তো আমরা জানি চুক্তি করা থাকুক বা না থাকুক, ঋণের উপর সবসময় কী করতে হয়, 6% সুদ ধার্য করতে হয়, ঠিক আছে? তো কোশ্চেন আসতে পারে যে ঋণের অবর্তমানে, চুক্তির অবর্তমানে অংশীদাররা দাবি করতে পারে কিসের সুদ? এটা কিসের হবে বলো তো? এটা ঋণের সুদ। চুক্তির অবর্তমানে কি দাবি করতে পারে? ঋণের সুদটা দাবি করতে পারে। ক্লিয়ার? ওকে,
আর 70 ডেইজ গ্রুপটা যে আমাদের গ্রুপটা প্রত্যেকে অ্যাড হয়ে নিবা, হ্যাঁ 70 ডেইজ চ্যালেঞ্জের যে গ্রুপটা আছে আমাদের 99 টাকার, এই গ্রুপটা প্রত্যেকে অ্যাড হয়ে নিবা। ওকে, তো দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে আছে গালিব একজন ব্যবসায়ী, 2027 তারিখ পর্যন্ত তার নিট বিক্রয়ের পরিমাণ আছে 5 লাখ টাকা। তিনি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% তারই মোট মুনাফার পণ্য বিক্রি করেন। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা? এখন দেখো গালিবের বিক্রয়ের পরিমাণ কত? 5 লাখ টাকা। সিম্পল, 5 লাখ টাকা কি বিক্রয়ের উপরে, ক্লিয়ার। এখন দেখো মুনাফার হার কিসের উপরে? মুনাফার হার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে। তার মানে আমার তো বিক্রিত পণ্যের ব্যয় নাই। আমরা জানি মুনাফার হার যদি ক্রয়ের উপরে 25 হয়, বিক্রয়ের উপর কত পার্সেন্ট? 20%, ক্লিয়ার। এটা আমরা শিখছি কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ কম থাকে। আমরা একটা সিকোয়েন্স তোমাদের লিখে দিয়েছিলাম, 16.67%, তারপরে কি 20%, তারপরে কি 25%, তারপরে কি 33.33%, তারপরে 50, তারপরে কি 100%, তারপরে হচ্ছে 100%, ক্লিয়ার। তার মানে এটা আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম। তো এখানে আমরা বলে দিয়েছিলাম যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কি থাকে? ক্রয় মূল্যের উপর বেশি থাকে, ক্রয় মূল্যের উপর মুনাফার হারটা বেশি থাকে, এবং বিক্রয় মূল্যের উপর কি থাকে? কম থাকে, ক্লিয়ার। এবং বিক্রয় মূল্যের উপর কি থাকে? কম থাকে মুনাফার হার। তো সিম্পলি বুঝতে পারছো যে ক্রয় মূল্যের উপর যদি 25 হয় তাহলে বিক্রয় মূল্যের উপর কত হবে? 20। ক্রয় মূল্যের উপর যদি 20 হয়, বিক্রয় মূল্যের উপর কত হবে? 16.67। সো যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছো তারা একদম ডিটেলস এটা পারো, অনেক সুন্দর করে পারো, 1 সেকেন্ডে মুনাফার হার বের করতে পারবা। ইভেন এটা কীভাবে হয় এটাও জানো, যে এটা যদি তুমি এভাবে না লিখতে পারো, যদি ক্রয় মূল্যের উপর থাকে তাহলে যোগ প্রক্রিয়া এভাবে করে ফেলবা, বের হয়ে যাবে। যদি বিক্রয় মূল্যের উপর থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া, একইভাবে কি ক্যালকুলেশন করতে পারবা। আর এই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে 1 সেকেন্ডে বের করতে পারবে। দেখো এখানে এটার 20% কত বলো তো? 1 লাখ টাকা। কত টাকা? 1 লাখ টাকা। এবার দেখো আমরা যদি বিক্রয় থেকে এই যে মুনাফাটা বাদ, এটা কি পাইলাম? মুনাফা। বিক্রয় থেকে যদি মুনাফা বাদ দেই তাহলে কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয়। এই 1 লাখ টাকা মুনাফা বাদ দিয়ে দিছি, তাহলে পাবো কি আমি? বিক্রিত পণ্যের ব্যয় 4 লাখ টাকা, ক্লিয়ার। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম আমরা 4 লাখ টাকা। ওকে, সবাই তো জানি যে বিক্রয় থেকে যদি আমরা মুনাফা বাদ দেই, এই বিক্রয় থেকে মুনাফা যদি বাদ দিয়ে দেই তাহলে পেয়ে যাব আমরা কি বলতো? বিক্রিত পণ্যের ব্যয়, ক্লিয়ার। তাহলে পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। সবাই বুঝতে পারছি তো? ওকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে পেয়ে যাওয়া বিক্রিত পণ্যের ব্যয়। খুবই সিম্পল এবং বেসিক একটা কোশ্চেন। ওকে, সো আমরা লাস্ট কোশ্চেনটা সলভ করবো আজকে, আজ আর নয়। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও দেখাবো তোমাদেরকে, তবে টপিকের ক্লাস দিব আবার, হ্যাঁ। দেখো কার্যকরী মূলধন নির্ণীত হয়, আমরা প্রত্যেকে জানি কার্যকরী মূলধনটা হচ্ছে চলতি সম্পদ। এই চলতি সম্পদ থেকে যদি তুমি চলতি দায়টা বাদ দিয়ে দাও, চলতি সম্পদ মাইনাস কি চলতি দায়, তাহলে পেয়ে যাবা কার্যকরী মূলধন, ক্লিয়ার। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে পাবে কি? কার্যকরী মূলধন। ওকে, তো সবাই বুঝতে পারছি? 15 বি চলতি সম্পদ থেকে চলতি দায়। এবার আমাকে বলো তো এই কার্যকরী মূলধনের আরেকটা নাম কি? এটা হচ্ছে কি? চলতি মূলধন। এই কার্যকরী মূলধনের আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন, তার মানে একই জিনিস কিন্তু। তো এই বছর কোশ্চেনটা আছে কার্যকরী মূলধন দিয়ে, তোমাদের সময় আসতে পারে যে চলতি মূলধন দিয়ে, একই জিনিস। অনশট প্রোগ্রামে ক্লাস নেন না ভাইয়া? সাজিয়া খানাম, হ্যাঁ এটা নিব। এখন তো এটা আমাদের অফার্স, আমরা তোমাদের ফ্রি ক্লাস নিচ্ছি সবার জন্য, আর এটাই অব্যাহত থাকবে। পাশাপাশি হচ্ছে আমাদের 70 ডেজ চ্যালেঞ্জের একটা গ্রুপ আছে, এখানে সবাই অ্যাড হয়ে নিতে পারো। এবং আমাদের তোমরা দেখো যে তোমাদের গুগল ফর্ম দেওয়া আছে, স্পেশালি ফর্মটা প্রত্যেকে ফিল আপ করো। গুগল ফর্ম দেওয়া আছে 45 ডেজের, গুগল ফর্মটা সবাই ফিল আপ করো, এবং তোমাদের যে কোনো পিডিএফ থেকে শুরু করে যা প্রয়োজন হয় সেটার জন্য নক করো। 01810103012 এই নাম্বারে কল করে তুমি তোমার ডিটেলস জানতে পারো, এবং 99 টাকা যে গ্রুপটা এখানেও তুমি ভর্তি হতে পারো। পাশাপাশি হচ্ছে হ্যাঁ
এখানে অ্যাড হয়ে নাও এবং 45 ডেজ চ্যালেঞ্জের যে গ্রুপটা, এখান থেকে বাংলা, ইংলিশ, আইসিটি আর তোমার গ্রুপ সাবজেক্ট স্পেশালি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স সবগুলোই কী করতে পারো, কমপ্লিট করতে পারবা। এবং গুগল ফর্মটা যেমন প্রান্ত নাকি প্রান্ত নামটা স্পেলিং করে দিছে, প্রান্ত, হ্যাঁ গুগল ফর্মটা দেওয়া আছে। ফাতিহা বলছে অ্যাড আছে ভাইয়া, থ্যাংক ইউ। ইরিন কাজী কই পাবো? 70 ডেজ চ্যালেঞ্জ আসি ভাইয়া, তুমি জাস্ট 70 ডেজ চ্যালেঞ্জের গ্রুপ লিঙ্কটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওয়েট করো সবাই, একটু ওয়েট করো, আমরা গ্রুপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে, তোমরা এখানে অ্যাড হয়ে নেও। আর পাশাপাশি গুগল ফর্মটা তোমাদের গুগল ফর্মটা দেখো তোমাদের ক্লাসের ক্যাপশনেই দেওয়া আছে, হ্যাঁ যে ক্লাসটা হচ্ছে এখানে ক্যাপশনেই দেওয়া আছে। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে এখানে দিয়ে দিচ্ছে আশিক জয়, ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবং রেগুলার ক্লাস করো, ইনশাল্লাহ আরও ভালো করতে পারবো। হ্যাঁ, সো যারা যারা অ্যাড হও না এই গ্রুপটা অ্যাড হয়ে নিতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো ক্লাসটি করার জন্য প্রত্যেকেই ভালো থাকি, সুস্থ থাকি এবং দেখা হবে নেক্সট ক্লাসে। এবং ইরিন কাজে আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছি অবশ্যই অবশ্যই একা একা ক্লাস করবো না। কমার্সের শিক্ষার্থীরা কিপটে নয়, আমি জানি অনেক বেশি স্মার্ট এবং তারা হচ্ছে অবভিয়াসলি মানবিকের থেকে অনেক বেশি আগায় আছে। এবং ইন ফিউচার তুমি যখন বিবিএ করবা না, ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাবজেক্টগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ডফুল, ঠিক আছে। সো সবাই স্মার্টলি পড়াশোনা করে শেষ সময় গুছানো করে একটা প্রিপারেশন না গুছানোভাবে, ঠিক আছে। সো সবার জন্য শুভকামনা থাকবে এবং দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদের সাথে ইনশাল্লাহ একদিন দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। আর আমরাও চাই যে আমাদের স্টুডেন্টগুলোও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসুক অ্যাজ এ মেন্টর। আর পাশাপাশি হচ্ছে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি দ্বিতীয় বর্ষে। সুমন হচ্ছে পরের ক্লাস কবে হবে রুটিন দেওয়া আছে মেবি তোমাদের 10 তারিখে। তো এর আগেও যদি ক্লাস হয় সেটা তো অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানানোই হবে, ঠিক আছে। সো তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর হচ্ছে যে কোনো বিষয়ে অ্যাডমিশন হোক, একাডেমিক হোক, সো আনসার দিব। আর এখন থেকে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখলে অবশ্যই সেই স্বপ্নটা পূরণ করার জন্য নিজেকে একটু পরিশ্রম করতে হবে। সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে থাকলে, সঠিক পরামর্শ নিলে তুমি তোমার স্বপ্নটা একদম ইজিলি পূরণ করতে পারবা, ঠিক আছে। বাট ভুল কারো পরামর্শ নিয়ে যদি ভুল পথে প্রিপারেশন নাও, তাহলে ভাই আলটিমেটলি তুমি দেখবা যে এইচএসসি ভালো করতে পারতেছে না। এবং অ্যাডমিশনে অনেক পড়াশোনা করে অনেকে কী হয়, ব্যর্থ হয় সঠিক গাইডলাইনের অভাবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, ভালো থাকি, সুস্থ থাকি, দেখা হবে।